জি, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তেজগাঁও কলেজের একজন প্রভাষক। পাশ করি অ্যান্টিবায়োটিকের যুক্তিবিদ্যা প্রথম পত্রে। তোমাদের জন্য এখন যে অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করব, সেই অ্যান্টিবায়োটিক বা সেই বিষয়টি হচ্ছে যুক্তির উপাদান। ওকে, মানে দ্য কম্পোনেন্টস অফ লজিক। এইখানে আমার প্রথম পরিচিত হবে পথ বা টার্মসের উপরে। সেটা হচ্ছে টার্ম শব্দটা আছে ল্যাটিন টার্মিনাস শব্দ থেকে, যার অর্থ হচ্ছে প্রান্ত, এবং এবং এটা হচ্ছে যুক্তিবিদ বাক্যের দুই সীমাকে নির্ধারণ করে। এবং সমস্ত পদই আসলে সব সব শব্দই কিন্তু পদ হয় না, বরং যা উদ্দেশ্য হয় এবং যা বিধেয় হয়, মানে আইদার সাবজেক্ট আর অবজেক্ট, সেটা হয় কি, সেটা হয় হচ্ছে পদ। এরপরে পদের প্রকারভেদ হিসাবে বেসিক্যালি আমরা সরল পদ, যৌগিক পদ এবং আবার কিছু বিশিষ্ট পদকে আমরা দেখতে পাই। এর ভিতরে একটা আছে সাপেক্ষ পদ, যে পদের অর্থ অন্য পদের অর্থ ছাড়া বোঝা যায় না, মানে ওইটাকে বুঝতে হলে অন্য পদের সাহায্য নিতে হবে, সেটাকে বলছি আমরা সাপেক্ষ পদ। এরপর যদি অবধারণ বা কনসেপ্টে আসি, এটা হচ্ছে চিন্তার প্রথম স্তর, যখন কিনা আমরা চিন্তাকে কোনো যাচাই বাছাই ছাড়াই হচ্ছে একটা স্টেটমেন্ট আকারে বা একটা ল্যাঙ্গুইস্টিক ফর্মে আমরা যখন সেটাকে পদ আকারে বা পদের সমষ্টি আকারে প্রকাশ করি, তখন সেটাকে আমরা বলছি অবধারণ বা কনসেপ্ট। এখন যদি আমরা একটু দেখি যে পদের অর্থ কয় ধরনের হতে পারে। বেসিক্যালি পদের অর্থ জ্ঞাতার্থ, ব্যক্তার্থ, মানে কানেকশন, ডেনেশন এবং অল্টারনেটিভ সম্পর্ক হতে পারে। এখন হচ্ছে পদের আবশ্যিক বা সাধারণ গুণ হচ্ছে পদের জ্ঞাতার্থ। যেমন মানুষের জ্ঞাতার্থ বা মানুষের এই যে কানেকশনটা কি, মানুষ হচ্ছে একটি ভিতরে জীববৃত্তি আছে, কিন্তু সেই জীববৃত্তি অন্য সকল প্রাণী থেকে আলাদা, কারণ সেখানে আছে আরও একটা বৃত্তি, যেটাকে আমরা বলছি বুদ্ধিবৃত্তি। এইটা হচ্ছে জ্ঞাতার্থ, মানে আপনার জ্ঞাতার্থে যে অর্থ আমি পাই সেটি হচ্ছে জ্ঞাতার্থ। এরপর যদি যদি ব্যক্তার্থ বলি, যে এটা হচ্ছে যে পরিমাণকে নির্দেশ করে। যেমন মানুষ শব্দ যখন বলা হয়, তখন কিন্তু শুধুমাত্র তোমাদের রফিক স্যারকে বোঝায় না, অথবা তুমি যে কিনা হচ্ছে এখন আমার এই লেকচারটি দেখছো, যার নাম হতে পারে লিয়া, যার নাম হতে পারে করিম, যার নাম হতে পারে রহিম, যার নাম হতে পারে রাফসান। এই লিয়া, করিম, রহিম, রাফসানকে শুধুমাত্র মানুষ দ্বারা বোঝায় না, বরং মানুষ দ্বারা বোঝায় পৃথিবীতে বসবাসকৃত প্রত্যেকটি মানুষ, মানে যারা সকল মানুষকে কিন্তু শুধু মানুষ দ্বারা বুঝি। এই যে সকল বিষয়টা বোঝার যে প্রবণতা, এটাকে বলে ব্যক্তার্থ বা ডিনাশন। বিপরীত সম্পর্ক হচ্ছে এই জ্ঞাতার্থ এবং এই ব্যক্তার্থ, মানে ডিনাশন এবং কানেকশনের ভিতরে সম্পর্কটা হচ্ছে অপোজিট। কীরকম অপোজিট যদি একটু আমরা খেয়াল করি, সেটা হচ্ছে যদি ব্যক্তার্থ বাড়ে তাহলে আবার জ্ঞাতার্থ কমে। মানে জ্ঞাতার্থ বাড়লে ব্যক্তার্থ কমে, মানে ডিনাশন বাড়লে কানেকশন কমে, কানেকশন বাড়লে আবার হচ্ছে ডিনেশন কমে, মানে একটা অপোজিট সম্পর্ক এদের ভিতরে আছে। কিভাবে? যখন কিনা বলা হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তিকে যখন আমি ধরে নিচ্ছি, তখন কিন্তু আমি সকল মানুষকে বুঝতেছি না, কারণ তখন আমি মানুষকে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে ভাবছি। আবার যখন মানুষকে একটা অ্যাজ এ হোল ইউনিট হিসেবে ভাবছি, তখন কিন্তু বা হচ্ছে জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তিকে আলাদা আলাদা ভাবার সুযোগটি ক্রমান্বয়ে কমে আসতেছে। তার মানে হচ্ছে এই ডিনেশন এবং কানেকশনের ভিতরে যে সম্পর্কটি হয় বেসিক্যালি নেগেটিভ। হ্যাঁ, এবং একটা বাড়লে আরেকটা কমে, আরেকটা কমলে আরেকটা বাড়ে। এখন হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে আমরা একটু যাই যুক্তি বাক্য বা প্রপোজিশনের গঠন। প্রপোজিশনের গঠনে বেসিক্যালি তিনটে কম্পোনেন্ট থাকে। প্রথম কম্পোনেন্ট হচ্ছে অবজেক্ট, উদ্দেশ্য বা সাবজেক্ট, বিধেয় বা প্রেডিকেট এবং সংযোজক বা কপলা, মানে উদ্দেশ্য, বিধেয় এবং উদ্দেশ্য এবং বিধেয়ের ভিতরে একটা সংযোজন করার জন্য সংযোজক। এখন এই জায়গা থেকে পরিমাণ এবং গুণের ভিত্তিতে আবার হচ্ছে চতুর্গুণ বিভাগ বা ফোর্থ ডাইমেনশন বা কোয়াড্রাইটাল ওয়েতে চিন্তা করা যায়। যেমন এ, ই, আই, ও। এ হচ্ছে সার্বিক সদর্থক, ই হচ্ছে সার্বিক নঙ্গর্থক এবং আই হচ্ছে বিশেষ সদর্থক এবং ও হচ্ছে বিশেষ নঙ্গর্থক। এখন কথা হচ্ছে সব বাক্যই কি যুক্তি বাক্য, মানে সব বাক্যকে কি আমি যুক্তির জন্য ধরে নিব? এই জায়গায় প্রশ্নটি হচ্ছে না। কারণ হচ্ছে যে বাক্য বর্ণনামূলক, যা সত্য বা মিথ্যা হওয়ার যোগ্য, তাই হচ্ছে যুক্তি বাক্য। যদি
কেউ বলে সূর্য কোন দিক থেকে ওঠে, আমরা জানি সূর্য পূর্ব দিক থেকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়। এটি কিন্তু কোনো যুক্তি বাক্য হবে না, কারণ এখানে সত্য মিথ্যার নির্ণয়ের সুযোগ নাই যদি না সেটাকে আমরা যে জ্যোতির্বিদ্যার আলোকে বা জ্যোতির্বিজ্ঞানের আলোকে আলোচনা না করি। তার মানে সব বাক্যই কিন্তু যুক্তি বাক্য বা প্রপোজিশন নয়। এবং এই জায়গা থেকে আরেকটা হচ্ছে সাপেক্ষ বাক্য, মানে যে বাক্যের সম্পর্কটা থাকে সাপেক্ষে বা তুলনাতে। কীরকম সাপেক্ষে বা তুলনাতে থাকে যদি খেয়াল করি, যে যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় কোনো শর্তের উপর নির্ভরশীল, মানে এইটাখানে কি থাকবে, একটা শর্ত থাকবে। যেমন ধরো, যদি বৃষ্টি হয় মাটি ভিজবে। এই যে মাটি ভেজার যে অ্যাকশনটা, এটা কি মানে এমনিতেই হবে, মানে এমনিতে কি মাটি ভিজে যায় না, মাটি ভেজাটা একটা সাপেক্ষিক বা আপেক্ষিক। এই সাপেক্ষ বা অপেক্ষাটা নির্ভর করে কিসের উপরে, বৃষ্টি হওয়ার উপরে। যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, যদি বৃষ্টি না হয় তাহলে মাটি ভেজার কোনো সম্ভাবনা নেই। এই যে একটা আরেকটার উপর, মানে একটা সত্য হওয়া বা মিথ্যা হওয়া, বা একটা কার্যকর হওয়া বা কার্যকর না হওয়া যখন অন্য আরেকটার উপর নির্ভর করে, তখন সেটাকে আমরা বলছি সাপেক্ষ। কি বলছি, সাপেক্ষ বাক্য। এখন আমরা একটু দেখি, এই যে আমরা যুক্তির উপাদান নিয়ে আলাপ করলাম, সেখান থেকে কোন কোন এমসিকিউগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা আসতে পারে। প্রথম ব্যাপারটা হচ্ছে, যদি আমি প্রথম এমসিকিউতে যাই, টার্ম শব্দটি কোন শব্দ থেকে আসছে, টার্মিনাস থেকে। সেকেন্ড হচ্ছে, সব শব্দ পদ নয়, কেবল যা উদ্দেশ্য বা বিধেয় তাই পদ। এটা হচ্ছে সেকেন্ড এমসিকিউ। এবং এই যে কি প্রকারভেদ হতে পারে, সরল, যৌগিক এবং বিশিষ্ট, এটা হচ্ছে আরেকটা এমসিকিউ। এরপরে সাপেক্ষ পদ কী জিনিস, সেটা হচ্ছে একটা এমসিকিউ। এবং অবধারণ বা কনসেপ্ট কী জিনিস, যে যখন ভাষায় কোনো চিন্তাকে প্রকাশ করি তখন সেটাকে অবধারণ বা কনসেপ্ট বলা হয়। এই জায়গা থেকে যদি আমি একটু দেখি, সেটা হচ্ছে জ্ঞাতার্থ, বক্তার্থ এবং বিপরীত তার সম্পর্ক। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই জ্ঞাতার্থ এবং তার সাথে সম্পর্কটা কী, সম্পর্কটা হচ্ছে আমরা জানি নেগেটিভ, এটা একটা এমসিকিউ। সেকেন্ড হচ্ছে জ্ঞাতার্থ কী জিনিস, এটা একটা এমসিকিউ। এবং জ্ঞাতার্থের এক্সাম্পল একটা এমসিকিউ। আবার হচ্ছে এইখানে যদি দেখি ডিনোশন কী বা বাক্যার্থ কী, এটা একটা এমসিকিউ। এর উদাহরণ হচ্ছে আবার একটা এমসিকিউ। এখন যদি আমরা যুক্তি বাক্যের দিকে যাই, আমরা এখন কোথায় যাব, যুক্তি বাক্যের দিকে। সেই যুক্তি বাক্যে একটা যুক্তি বাক্যের কয়টি অংশ থাকে, এইটা একটা এমসিকিউ। এবং সেগুলো কি কি, সেটা হচ্ছে আবার একটা এমসিকিউ। আর পরিমাণ এবং গুণের ভিত্তিতে বাক্যকে কয় ভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে একটা এমসিকিউ। এবং এই প্রকারগুলো কি কি, সেটা হচ্ছে আরেকটা এমসিকিউ। এরপরে কথা হচ্ছে খুব ট্রিকি, সব বাক্যই কি যুক্তি বাক্য, ইয়াস, নো। এই যে এই প্রপোজিশন থেকে একটা প্রশ্ন আসতে পারে, যদি বলা হয় সব বাক্যই কি যুক্তি বাক্য, তার মানে উত্তর হচ্ছে না, এটা একটা এমসিকিউ। শেষটা হচ্ছে সাপেক্ষ বাক্য কি জিনিস, এটা একটা এমসিকিউ। এবং সাপেক্ষ বাক্যের উদাহরণ হচ্ছে আরেকটা এমসিকিউ। তাহলে আমরা হচ্ছে এই যে যুক্তির উপাদান, এই জায়গাতে আমরা কি করলাম, যুক্তির উপাদানের জায়গাতে যে যুক্তির কিভাবে হয়, যুক্তির কী কী অংশ থাকে, এই ব্যাপারগুলো আমরা বিস্তারিত আলাপ করলাম। এরপরে আমরা এর অ্যান্টিবায়োটিকগুলো দেখলাম, যে এখান থেকে কোন কোন প্রশ্ন বা এমসিকিউ আমাদের পরীক্ষা আসতে পারে। তাহলে এখন রইল কি, এখন রইল হচ্ছে একটা সুপার এমসিকিউ। চলো আমরা একটু সুপার এমসিকিউটা দেখি। এই জায়গা থেকে দেখো, জ্ঞাতার্থ এবং ব্যক্তার্থের সম্পর্ক কোনটি, সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী বা হ্রাসবিধি, যা আমরা একটু আগে খুবই বিস্তারিতভাবে আলাপ করেছি। সো এর মাধ্যমে আমরা যুক্তির উপাদান নিয়ে আলাপ করলাম, সেখানে বিশেষ বিশেষ অ্যান্টিবায়োটিকগুলো দেখলাম, এবং শেষ করলাম একটা সুপার এমসিকিউ। তোমাদের যদি আরও বিস্তারিতভাবে এখানে আরও শিখতে চাও বা পরীক্ষা আরও বেশি ভালো করতে চাও, আমাদের এর সাথে দেওয়া আছে কি, আমাদের এর সাথে দেওয়া আছে আরেকটি অ্যান্টিবায়োটিক, মানে একটা শীট দেওয়া আছে। তোমরা সেই শীটটি অনুসরণ করতে পারো। এবং আশা করা যায় সামনে এখান থেকে কোনো প্রশ্ন পরীক্ষা আসলে এখান থেকে তোমাদের জন্য কমন পড়ে যাবে। সবার জন্য শুভকামনা।